আর্থার টেন্সলি টেন্সলি উনি একজন ইংল্যান্ডের ভদ্রলোক ছিলেন। তো উনি প্রথম এই প্রতিবেশ কথাটা, বা উনি ইংলিশে যেটা বলেছিলেন সেটা হচ্ছে ইকোসিস্টেম কথাটা উনি প্রথম বলেছিলেন। যে ইকোসিস্টেম হচ্ছে আমাদের চারিপাশে যে পরিবেশটা আছে সেই পরিবেশের মধ্যে দেখা যায় যে একটা মানে একটা জায়গাতে এক ধরনের গাছপালা, সেই গাছপালার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী এটা আমরা দেখতে পাই। এবং গাছপালা আর প্রাণীগুলো কি ধরনের হবে, গাছগুলো কি খাটো কাণ্ডওয়ালা বড় বড় আহ ডালপালাওয়ালা হবে, নাকি কোন লম্বা একটা কাণ্ড হবে অল্প কিছু পাতা থাকবে, প্রাণীগুলা কি অনেক বড় বড় লোম থাকবে, নাকি লোমগুলা ছোট ছোট হবে। এই যে নানা ধরনের উদ্ভিদ এবং এক একটা অঞ্চলে আমরা দেখতে পাই ঠিক ওই জায়গাগুলাতে ওই ধরনেরই প্রাণী আছে। তার একটা বড় কারণ হচ্ছে ওই এলাকার যে আবহাওয়া এবং জলবায়ু, সেটা কেমন ধরনের, তাপমাত্রা বেশি না কম, বৃষ্টিপাত বেশি না কম, সেখানে সূর্যের আলো কতটুকু পৌঁছায়। আমরা যেমন জানি যে একটা ভালুকি, যেটা কিনা মেরু অঞ্চলে সেটা হয় সাদা রঙের লোম বিশিষ্ট, আর সেই ভালুকি যখন কিনা আমাদের এই ক্রান্তীয় অঞ্চলে, মানে যেখানে কিনা সূর্যের আলো সারা বছরই আহ পতিত হয় পৃথিবীর সেই জায়গাতে, সেখানকার প্রাণীগুলো, ভালুকগুলোর গায়ের লোম হচ্ছে ব্রাউন কালারের। তো এই যে জলবায়ু এবং এই যে আবহাওয়ার যে বিভিন্নতা, বিভিন্ন ধরনের আবহাওয়া, এটার উপরে নির্ভর করে সেখানকার প্রাণী এবং সেখানকার উদ্ভিদের মধ্যে একটা বিশেষত্ব দেখা যায়। এক এক জায়গার প্রাণী, এক এক জায়গার উদ্ভিদ এক এক রকম। এবং প্রতিবেশ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ, এরা একে অপরের উপরে নির্ভরশীল থেকে একজন আরেকজনের খাদ্যের যোগান দিয়ে একজন আরেকজনের জন্য প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করে তারা একটা নিজস্ব একটা ব্যবস্থা গড়ে তোলে, কমিউনিটি গড়ে তোলে। এটাকে আমরা ইকো সিস্টেম বলি। আচ্ছা, এখানে দেখো, স্যার আর্থার টেন্সলি প্রথম 1935 সালে এই ইকোসিস্টেম কথাটাকে উনি ইউজ করলেন, এবং উনি একটা বই লিখেছিলেন, ইকোলজি। সেটার পৃষ্ঠা 284 থেকে 307 এই পৃষ্ঠাগুলোতে উনি ইকোসিস্টেম কথাটা প্রথম ব্যবহার করেন। এবং ওনার বক্তব্যটা কি ছিল? প্রতিবেশ বা ইকোসিস্টেম হলো একটা স্বতন্ত্র পরিবেশ ব্যবস্থা। এই পরিবেশ ব্যবস্থার অন্তর্ভুক্ত প্রতিটি জৈব সত্তা পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অপরের উপরে নির্ভরশীল। আমি তোমাদেরকে এই মাত্র যে কথাটা বললাম, যে প্রতিবেশ বা ইকোসিস্টেম হচ্ছে যে ইকোসিস্টেমের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে, যেগুলা কিনা শীতকালে উত্তর মেরু দক্ষিণ মেরু সেই শীতল আবহাওয়ার মধ্যে যে, বা শীতল জলবায়ুতে যেই প্রতিবেশ বা ইকোসিস্টেম গড়ে ওঠে, সেটাকে আমরা বলি শীত প্রধান বা মেরু অঞ্চলীয় প্রতিবেশ বা মেরু অঞ্চলীয় ইকোসিস্টেম। আবার সমুদ্রে, প্রশান্ত মহাসাগরের সমুদ্রের মধ্যে যেই প্রাণী এবং উদ্ভিদরা বসবাস করে এবং একে অপরের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল, সেই প্রাণী ও উদ্ভিদের সেটাকে বলা হয় সামুদ্রিক প্রতিবেশ বা সামুদ্রিক ইকোসিস্টেম। আবার মরুভূমির সেই উত্তপ্ত আবহাওয়াতে যে ধরনের প্রাণী এবং যে ধরনের গাছপালা উৎপাদিত হয় বা জন্মগ্রহণ করে, এবং তাদের মধ্যে যে খাবারের জন্য তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটাকে আবার আমরা বলছি মেরুদেশীয় বা মেরু অঞ্চলের ইকোসিস্টেম বা প্রতিবেশ। আমরা আরেকটু সামনে পড়লে এই বিষয়গুলো আরো ভালো করে ক্লিয়ার হব। এখন আমরা মোটামুটি বুঝি যে নির্দিষ্ট ধরনের একটা জলবায়ু, হ্যাঁ, সেই জলবায়ুতে যে ধরনের গাছ এবং প্রাণী জন্মায়, সেই গাছ আর প্রাণী তাদের পরস্পরের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল, বেঁচে থাকার জন্য নির্ভরশীল।
এবং এরকম একটা জলবায়ুতে যে মানে নির্দিষ্ট একটা স্বতন্ত্র একটা প্রাকৃতিক পরিবেশের ব্যবস্থা গড়ে ওঠে, এই ব্যবস্থাটাকে আমরা ইকো সিস্টেম বলছি। আচ্ছা, আমরা একটা উদাহরণস্বরূপ বলি যে একটা বনাঞ্চলের প্রতিবেশ বা ইকোসিস্টেমে যে প্রাণী এবং যে উদ্ভিদগুলো আছে, তারা ওই বনাঞ্চলের মানে বনাঞ্চলের তাপমাত্রা, সেখানকার বৃষ্টিপাতের ধরন এবং নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ধরনের বৃষ্টিপাত হওয়ার ফলে যে এই ধরনের মাটির উর্বরতা সৃষ্টি হয়, সে ওটা তারপরে হচ্ছে যে সেখানে যে প্রাণীগুলি মারা যায়, গাছগুলা উদ্ভিদগুলা মারা যায়, তাদের শরীরটা, তাদের দেহাবশেষ যে মাটির মধ্যে মিশে যায়, সেইখানে যে রাসায়নিক পুষ্টি, নানান ধরনের পুষ্টি তৈরি হয়, সেই পুষ্টির উপর নির্ভর করে আবার কোন ধরনের গাছপালা, সেটা কি ছোট খাটো হবে নাকি লম্বা বড় হবে, কোন ধরনের প্রাণী জন্মাবে, এই সব কিছু কিন্তু একটা আরেকটার উপরে নির্ভরশীল। একটা এখানে একটা জিনিস যদি না থাকে তাহলে আরেকটা ক্ষতিগ্রস্ত হবে। যেমন আমরা যদি সুন্দরবন, আমাদের যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা জেলায় যে সুন্দরবন অবস্থিত, এই সুন্দরবন কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় যে বনগুলো আছে, ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, কারণ সুন্দরবনের একেবারে সমুদ্রের উপকূলে আমরা আমাজনের বন দেখি। সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা যে মহাদেশটা, সেটার মাঝখানে স্থলভাগে আছে। আমরা আরো যে বনগুলা দেখি সেগুলা কিন্তু জমিনের মধ্যে, মানে মাটির উপরে, মানে সেখানে চারপাশে সমুদ্রের সংস্পর্শ নাই। কিন্তু সুন্দরবনের মতন যে বনগুলো আছে, যেগুলো সমুদ্রের কিনারে, মিষ্টি পানি এবং সমুদ্রের লবণাক্ত পানির যে মিশ্রণ যে জায়গাটায় হয়, সেটাকে আমরা ক্ষারীয় পানি বলি। আমাদের যে উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলে যখন কিনা মিষ্টি পানি আর লবণাক্ত পানি মিশে যে অঞ্চলগুলাতে লবণাক্তও না মিষ্টিও না এমন পানি হয়, সেটাকে ক্ষারীয় পানি বলে। এবং ওই ক্ষারীয় পানির মধ্যে যেই ধরনের গাছগুলা জন্মগ্রহণ করে এবং বেঁচে থাকে, তারা সেই পানিটা তাদের কাছে সহ্য করার, তাদের ওই পানিটা দিয়ে তারা আহ তাদের যে খাদ্য উৎপাদন করা সেটা করতে পারে, সেটাকে আমরা বলি আহ স্রোতজ বনভূমি বাংলাতে, আর ইংলিশে বলি ম্যানগ্রোভ ফরেস্ট। আমি তোমাদেরকে একটু ম্যানগ্রোভ ফরেস্টের একটা উদাহরণ দেখাই। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছো এখানে, দেখো। এই যে এখানটায় এই ছায়া, যে এখানে হচ্ছে কাদা মাটি, ওই দিক থেকে নদীর পানি নিচে ঢাল বেয়ে এসে এই যে এখানে সাদা রংটা, এটা হচ্ছে সমুদ্রের পানি। এই নদীর পানি আর সমুদ্রের পানির মিশ্রিত যে অঞ্চলটা, সেখানে এরকম বালু কাদা মিশানো মাটি থাকে এবং সেই মাটিতে কিছু গাছপালা জন্মগ্রহণ করে, যেগুলি শুধুমাত্রই এই যে স্বাদু পানি আর লবণাক্ত পানি মিশ্রিত অঞ্চল, ক্ষারীয় পানির মধ্যে হয়। এবং এদের শিকড়গুলা মাটির নিচে থেকে, মাটির নিচে প্রথমে ঢুকে ঢুকে আবার উল্টা হয়ে তারা বেরিয়ে আসে। এই যে এইভাবে সোজা মাটির তলে পর্যন্ত যায়, যে শ্বাস নিতে পারে না দেখে এগুলি আবার এইভাবে আকাশে মানে উঁচু হয়ে উঠে আসে। এগুলিকে আমরা বলি, যেহেতু স্রোত, নদীর স্রোতের সাথে
সমুদ্রের স্রোতের মাঝখানে হয়েছে, এটাকে আমরা স্রোতজ বনভূমি বলি। এর আরেকটা নাম আছে শ্বাসমূল বনভূমি। এই গাছগুলার মূল বা শিকড় শ্বাস নেওয়ার জন্য মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে, বাতাসের দিকে শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য। তো এই জন্য এদেরকে শ্বাসমূল বনভূমিও বলা হয়। আমি তোমাদেরকে আর একটা ছবি দেখাই, তাহলে তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। শ্বাসমূলের ছবিগুলো সুন্দর নাই কেন ওখানে? এই যে, আচ্ছা তোমরা এই ছবিটা দেখো। হুম, এটা হচ্ছে আমাদের যে সুন্দরবন অঞ্চল, সেই সুন্দরবন অঞ্চলে সমুদ্রের থেকে একটা চিকন আহ নদীর মতন আছে আর কি, যে সেটা এই নদীটা এখান থেকে বয়ে 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 এইভাবে গিয়ে সমুদ্রের মধ্যে পড়েছে, এবং সমুদ্রের পানি এইসব জায়গা পর্যন্ত পৌঁছায়। যার জন্য এই পুরো জায়গার পানিটা হচ্ছে না মিষ্টি বা সুপেয় পানি, না লবণাক্ত পানি, ক্ষারীয় পানি। এই ক্ষারীয় পানিতে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো শিকড় নিচে গিয়ে আবার উল্টে এইভাবে বাতাসের মধ্যে জমির উপরে এরকম খাড়া খাড়া হয়ে বের হয়ে থাকে। এগুলোকে শ্বাসমূল বলা হয়। যেহেতু মানে সমুদ্রের স্রোত আর নদীর স্রোতের মিলন স্থলে এগুলো হয়, এগুলোকে আমরা স্রোতজ বনভূমিও বলি, আবার শ্বাসমূলের বনভূমিও বলি। তো এইটার এটা দেখানোর উদ্দেশ্য মেইনলি হচ্ছে যে আমাদের যে ইকোসিস্টেম, এটা এক ধরনের ইকোসিস্টেম। তারপরে ধরো আমরা একটা ইকোসিস্টেম দেখি, সেটা হচ্ছে আহ কি বলবো ওটাকে, আমরা জানি যে ক্রান্তীয় অঞ্চল যেটা আমাদের সারা পৃথিবী জুড়ে, সে ক্রান্তীয় অঞ্চলের বনভূমিগুলো খুব ঘন, এবং অনেক ধরনের গাছপালা হয়, এবং সেখানে অনেক ধরনের প্রাণী বসবাস করে। তো ক্রান্তীয় অঞ্চলের বনভূমিগুলির মধ্যে একটা হচ্ছে খুবই বিখ্যাত এবং সবচেয়ে পৃথিবীর বৃহত্তম বনভূমি, সেটার নাম হচ্ছে আমাজন বনভূমি। আমাজন বনভূমিতে একটা গাছের সাইজ তোমাদেরকে দেখাই। এই দেখো গাছটার কাণ্ড, এটা শুধু একটা গাছের কাণ্ড। এবং এই বনভূমিগুলা অত্যন্ত ঘন হয়। এই যে দেখো, এরকম ঘন, উপর থেকে ছবিটা তুলেছে। তারপরে এটা বনভূমিটার আরেকটা ছবি। এই ছবিগুলা প্লেন থেকে তোলা। এবং এই বনভূমিগুলা কোথায় দেখা যায় জানো? এই যে এটা, তোমরা এই ছবিটা দেখো, ট্রপিক্যাল আদার উডেড ল্যান্ড, ট্রপিক্যাল ওপেন আছে। আমরা এখানে এখানে আহ এই যে এই পৃথিবীর এই অঞ্চলটা, মধ্যবর্তী অঞ্চলটা, একদম উত্তরেও না, পৃথিবীর একেবারে দক্ষিণ ভাগেও না, এই যে মাঝামাঝি যে অঞ্চলটা আছে, এটাকে আমরা ইংলিশে বলি ট্রপিক্যাল এরিয়া, আর বাংলায় বলি ক্রান্তীয় অঞ্চল। এই ক্রান্তীয় অঞ্চলে ঘন বন দেখা যায়। এই যে এটা হচ্ছে আমাজনের বন, এটা হচ্ছে আফ্রিকার মানে গহীন অরণ্য বলা হয়। আমাদের এশিয়াতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, ফিলিপাইনেও এরকম বন দেখতে পাওয়া যায়। তো এইটা হচ্ছে আবার আরেক ধরনের ইকোসিস্টেম।
যেটা কিনা এখানে সূর্যের আলো বেশি, এখানে বৃষ্টিপাত বেশি, এখানে গরম বেশি, এখানে পানির পরিমাণ বেশি, মাটিও খুব উর্বরা, যার জন্য এখানে অনেক বড় বড় ঘন হয়ে গাছপালা হয় অনেক ধরনের। এবং যেহেতু বনগুলা খুব গহীন অরণ্য, সেখানে সহজে মানুষের প্রবেশ নাই, সেখানে প্রচুর পরিমাণে ফল আছে, প্রাণীর খাবারের ব্যবস্থা আছে, এই জন্য এখানে প্রাণীরও অনেক ধরনের প্রাণী দেখা যায়। আমাদের সুন্দরবনও কিন্তু একসময় অনেক রকমের পাখি, বাঘ, হরিণ এগুলোর জন্য বিখ্যাত ছিল, কিন্তু আমরা এখন সেই বনগুলা, আমাদের বনটাকে আমরা এরকম, আমরা লোভী বলে আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি সেই বনকে। দেখো তোমরা এই ছবিটা, যে এখানে একটা ঘন বন, যেগুলা পৃথিবীর মধ্যভাগে, আমাজন বলো, আমাদের সুন্দরবন, এই ধরনের ট্রপিক্যাল একটা রেইন ফরেস্ট, বৃষ্টি দিয়ে, বৃষ্টি হয়ে হয়ে যে বনগুলা তৈরি হয়, যে দেখো কত প্রাণী। তো এইরকম এক একটা ইকোসিস্টেম আমরা আপাতত এটুকুই আর কি আজকে জানি। তো এখন আমরা তাহলে ইকোসিস্টেমটা আশা করি যে বুঝতে পেরেছি, যে যে যেই ধরনের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, মাটি বিভিন্ন রকম, আর এই বিভিন্ন রকমের জায়গায় বিভিন্ন ধরনের গাছপালা জন্মগ্রহণ করে, সে বিভিন্ন গাছপালার সাথে বিভিন্ন ধরনের প্রাণী পরস্পর একজন আরেকজনকে খেয়ে, একজন আরেকজনকে বাঁচার জন্য সহায়তা করে বেঁচে থাকে, এটাকে আমরা একটা ইকোসিস্টেম বলি। ইকোসিস্টেমের একটা খুব সাধারণ উদাহরণ, খুব সিম্পল উদাহরণ হচ্ছে, তোমাদের কারো বাড়িতে যদি অ্যাকুয়ারিয়াম থাকে, একটা কাচের বাক্সে তুমি পাথর, পানি, ছোট ছোট জলজ গাছ, তারপরে তার মধ্যে তুমি কিছু মাছ ছাড়লা, কিন্তু তুমি যদি ওই কাচের ঘরটার মধ্যে আলোর ব্যবস্থা না করো, কিছুদিন পরে দেখা যায় যে প্রাণীগুলা কেমন ফ্যাকাশে, মাছগুলা ফ্যাকাশে হয়ে মারা যাচ্ছে। আরেকটা হচ্ছে, সে পানির মধ্যে একটা বাবল মেশিন লাগাতে হয়, বুদবুদ উঠতে হয়, যাতে নাকি বাতাসের মাধ্যমে ওই পানির মধ্যে অক্সিজেন ঘোরাফেরা করতে পারে। তো এটা একটা কিন্তু ছোট্ট সিম্পল একটা ইকোসিস্টেম, এটা বোঝার সুবিধার জন্য আমরা বললাম। আচ্ছা, এবারে দেখো, আমরা পৃথিবীতে পৃথিবীতে যতগুলো ইকোসিস্টেম আছে, সেটা মেরু প্রদেশীয় বলো, বা আমরা যেটা দেখলাম ট্রপিক্যাল ফরেস্ট বলো, বা একেবারে সমুদ্রের মধ্যে যে এত প্রাণী আছে, সমুদ্রে যে প্রাণী, উদ্ভিজ্জ গুলা আছে, হ্যাঁ, সব কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আরে এখনো কে কে যেন ঢুকছে, ঢুকেই যাচ্ছে, আমি তো ক্লাসে নিতে পারছি না, 8টা বাজে প্রায়। আচ্ছা, আমরা সব ক্ষেত্রে দেখতে পাই কি, যে গাছ কিন্তু নিজে তার খাবার প্রস্তুত করে, কোনো প্রাণী কিন্তু নিজে তার খাবার প্রস্তুত করতে পারে না। একটা ছোট্ট পোকাও সে গাছের উপরে তার খাবারের জন্য নির্ভরশীল, কিন্তু গাছ কিন্তু কোনো প্রাণীর উপরে তার খাবারের জন্য নির্ভরশীল না। তাহলে গাছ কিভাবে খাবার উৎপাদন করে? আমাদের পুরো পৃথিবীতে গাছ হচ্ছে একমাত্র যে খাবার নিজেরটা নিজে উৎপাদন করে রান্না করে খায়। সে কি করে? সে সূর্যের আলো নেয়, সে মাটি থেকে নানান ধরনের পুষ্টি নেয়, খনিজ পদার্থের পুষ্টিটা নেয়, সে মাটি থেকে পানি শুষে নেয়, নিয়ে তার নিজের শরীরের মধ্যে খাবার রান্না করে, করে ওই খাবারটা দিয়ে সে তার সাইজ বড় করে, তার ডালপালা বড় করে, পাতা হয়, ফুল হয়, ফল হয়। তখন ওই গাছে বিভিন্ন অংশ, বিভিন্ন প্রাণী তার খাবারের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে। যেমন একটা পোকা, সে গাছের মধ্যে ছোট ছোট করে কুড়ে করে অন্য আরো গুড়ি গুড়ি পোকাগুলাকে খায়। উলু পোকা গাছের গোড়ায় বসে গাছটাকে খায়। একটা পাখি গাছে বসে ফল খায়। আবার প্রাণী, যদি সেই গাছটা ছোট হয়, শাক টাইপের শাক গাছ, ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, এগুলো সব তো গাছ, এরা নিজেদের খাবার প্রস্তুত করে। আর আমরা মানুষেরা কি করি? তাদেরকে খাই। ছাগল কি করে? সেগুলাকে খাচ্ছে ঘাস,
নিজে তার খাবার উৎপাদন করছে, ছাগল তাকে খাচ্ছে। এখন এই ছবিটা দেখো, আমরা যে সূর্যের আলো থেকে প্ল্যান্ট অর্থাৎ গাছ প্রথমে সূর্যের আলো নেয়, সয়েল থেকে সে পুষ্টি নেয়, নিয়ে সে তার মধ্যে খাবারটাকে রান্না করে। তারপরে এগুলি এনিম্যাল খায়, এবং এনিম্যালকে মানুষ খায়। মানুষ আবার শুধু প্রাণী খায় না, মানুষ আবার সাথে গাছপালাও খায়। আমরা শাক, সবজি, ফল এগুলাও খাই, আবার আমরা মাছ এবং পাখি জাতীয় যেগুলো মুরগি, হাঁস, কবুতর, কোয়েল পাখি, এবং সেই সাথে আমরা চার পেয়ে যে জীবজন্তুগুলো আছে, যেমন ভেড়া, দুম্বা, গরু, ছাগল, মহিষ, উট, এগুলো আমরা খেয়ে থাকি। তার মানে কি, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে কিছু প্রাণী আছে যারা শুধুমাত্র গাছ খায়, গাছপালা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা বলি তৃণভোজী প্রাণী। আর কিছু প্রাণী আছে তারা শুধুমাত্রই মাংস খায়, তাদেরকে আমরা বলি মাংসাশী প্রাণী, যেমন সিংহ, নেকড়ে, শেয়াল, তারপরে বাঘ। এরা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে, এদেরকে আমরা মাংসাশী প্রাণী বলি। তাহলে তৃণভোজী প্রাণী শুধু গাছ খাচ্ছে, আর মাংসাশী প্রাণী শুধু মাংস খাচ্ছে। কিন্তু আরেক ধরনের প্রাণী আছে যারা গাছও খায়, মাংস খায়। তার মধ্যে আমরা হচ্ছি সর্বপ্রথম প্রাণী বা মানুষ, যারা আমরা ডাইরেক্ট গাছও খাচ্ছি, আবার আমরা প্রাণীও খাচ্ছি। আরো কিছু প্রাণী আছে, আহ কিছু আহ, কিছু আহ, ইয়ে আছে আর কি, প্রাণী, আমি তোমাদের নামগুলা দিব জোগাড় করে আমি জেনে। তাহলে আমরা কি দেখছি, একটা ইকোসিস্টেমে, একটা যে কোনো একটা অঞ্চলের সেখানকার জলবায়ুর উপর নির্ভর করে সেখানে কি ধরনের গাছপালা জন্মাবে, সেই গাছপালার সাইজ কেমন হবে, বনটা কতটুকু ঘন হবে, সেটা নির্ভর করে। সেই গাছপালা যখন সূর্যের আলো দিয়ে খাবার রান্না করে, তার কাছ থেকে কে কে নিচ্ছে, সমস্ত প্রাণী তার কাছ থেকে খাবার নিচ্ছে। আর আমরা আরেকটা জিনিস জানলাম, যারা শুধুমাত্র গাছপালা খায় তাদেরকে আমরা তৃণভোজী প্রাণী বলি, যারা গাছপালা ছাড়া যারা শুধুমাত্র মাংস খায় তাদেরকে আমরা মাংসাশী প্রাণী বলি, আর যারা গাছপালা এবং মাংস দুটো খায় তাদেরকে আমরা অমনিভোরাস বা সর্বভুক প্রাণী বলি। এখন এখানে দেখো, আমরা এই যে এখানে দেখলাম যে জিনিসটা, এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমে আমরা বারবার একটা কথা বলছি যে একটা ইকোসিস্টেম মানে কিন্তু ওখানে যা যা গাছ আছে এবং প্রাণী আছে, তারা একে অপরের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল। এখানে দেখো, এটাকে আমরা বলি যে খাদ্যের একটা যেন শেকল, একটা শিকল দিয়ে একটা বনের, ধরো আমরা সুন্দরবনের কথা চিন্তা করি, যে সুন্দরবনে যতগুলো প্রাণী আছে তারা প্রত্যেকে একে অপরকে খেয়ে জীবন ধারণ করে। তার মানে কি, তারা একটা চেইন দিয়ে আটকানো, এটাকে আমরা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলি। আমরা খুব সিম্পল একটা ফুড চেইনের ছবি এখানে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে গাছপালা, একটু ঘাস, একটু পাতা টাতা দেখানো হয়েছে, সে সূর্যের আলো দিয়ে নিজের খাবারটা প্রস্তুত করলো, সে হচ্ছে একমাত্র খাদ্য উৎপাদক, বা ইংলিশে আমরা তাকে বলি প্রডিউসার। এই খাদ্যকে প্রথমে কে খাচ্ছে, ছোট ছোট ইঁদুর। এরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যারা গাছ খাচ্ছে, ছোট পোকা মাকড় ইঁদুর, এরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে খাদক বা কনজিউমার বলা হয়, যে খাচ্ছে, যে গ্রহণ করছে, খাদ্য গ্রহণ করছে। এই ইঁদুরকে আবার কে খাচ্ছে, তার থেকে অপেক্ষাকৃত বড় এবং তার থেকে অপেক্ষাকৃত শক্তিশালী এমন সব প্রাণীগুলো ইঁদুর খেয়ে বাঁচছে, যেমন সাপ, যেমন তোমার ইঁদুর আর কে খায়, খরগোশ, তারপরে হচ্ছে বিড়াল, বিড়াল জাতীয় আরো যে প্রাণীগুলো আছে তারা ইঁদুরকে খাচ্ছে। এখন বিড়ালকে কে খাচ্ছে বা খরগোশকে কে খাচ্ছে, শিয়াল, নেকড়ে, বাঘ, সিংহ, এরা। আমরা আবার নেকড়ে, বাঘ, সিংহকে খাই না। আমরা খরগোশও বিভিন্ন জায়গায় খাই হয়তো, কিন্তু সচরাচর আমরা এটা খাই না। আমরা কি খাই, ওই যে ঘাস খাচ্ছে গরু, ছাগল, তারপরে ঘাসের থেকে এই
পোকা টুকে টুকে খাচ্ছে, মুরগি, হাঁস, এদেরকে আমরা খাই। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে একটা ইকোসিস্টেমের মধ্যে খাবারের মাধ্যমে একজন আরেকজনের সাথে একটা শেকল দিয়ে আটকানো আছে, এটাকে আমরা বলি ফুড চেইন। আজকে আমরা এখানেই শেষ করি। তোমাদের পরের ক্লাসটা আমরা এতদিন কোন দিন যেন নিয়েছিলাম, সোমবারে কি নাকি মঙ্গলবারে? শুক্রবার আর কবে নেওয়া হয়েছিল ক্লাসগুলো? শু- ম্যাম মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবার, তাই না? তো জি ম্যাম। আগামী আগামী শুক্রবারে আমার পরীক্ষা ডিউটি আছে। সারাদিন পরীক্ষা ডিউটি করে এসে আবার ক্লাস নেওয়া যাবে না। আমার কাছে মনে হয় কি যে তোমরা রবি আর মঙ্গল এইভাবে করতে পারবা, নাকি তোমাদের শুক্রবার হলেই সুবিধা হয়? ম্যাম রবি ও মঙ্গলবার করলেও হয়, সমস্যা নেই, এখন বাকিরা যা বলে আর কি। না, ওই যে অনেকেই তো অফিস করে, তাদের জন্য আবার সন্ধ্যা 7টাটা একটু বেশি দেরি হয়ে যায়, মানে আগে হয়ে যায় কিনা, বুঝলো? নিয়ে আমরা পরে কথা বলবো, আমাদের শুরু হলো ঈদের পরে। আমরা নেক্সট ক্লাসটা নিব হচ্ছে ইনশাল্লাহ মঙ্গলবারে। আচ্ছা, এখানে কি ইয়ে আছে যে রফিক, রফিক তুমি মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে আমাকে ফোন দিবা, ঠিক আছে? কি আছে নাকি? এই যে আমি যে এতক্ষণ বকর বকর করলাম, তোমরা কি শুনো নাকি সব খালি জয়েন করে যে যার মতন বসে থাকো, ঘোরাফেরা করো? না ম্যাম, শুনতেছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় আমাকে একটু রিমাইন্ডার দিবা, আমরা মঙ্গলবারে ইনশাল্লাহ আবার একটা ক্লাস করব। ওদিন আমাদের এই চ্যাপ্টার মানে লেকচার 4টা শেষ হয়ে যাবে আমাদের। তারপরে আবার আগামী শুক্রবার তো ক্লাস আছে, পরীক্ষা ডিউটি আছে। তো আগামী শুক্রবার আমি পারবো না, শনিবার বা রবিবার আমরা আবার ক্লাসটা নিয়ে নেব। ঠিক আছে, আমার সাথে একটু আলাপ করে জেনে ক্লাসটা করে নিবা। ওকে। আচ্ছা ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো ভালো থাকো তোমরা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।